এটা হচ্ছে আল্লাহর কথা। তো বন্ধুরা, আমার প্রিয় নেতৃবৃন্দ, এদিকার চাপ, এই বিচারটা আমি আপনাদেরকে দিলাম। যদি আমার ভাই শফির একটা দোষও থাকে, কেন একজন মানুষকে, এরকম একজন নিরীহ নিরপরাধ মানুষকে কেন হত্যা করা হবে? কি করেছে সে? হাজার হাজার পাপী জমিনের উপর বীর দর্পে চলাফেরা করে, একটা নিরীহ ছেলে সে মারতে মারতে তাকে মেরে ফেলল। এই বিচারটা আপনারা করবেন এবং আপনারা আপনাদের পরিবারের কাছে দিবেন। তার নিরপরাধ অবস্থার কথা বর্ণনা করে বড় মহেশখালী ইউনিয়নের সমস্ত জনগণ আপনাদের পরিবারের কাছে, আপনাদের মেয়ের কাছে, আপনাদের বোনের কাছে এই বিচারটা দিয়ে বলবেন যে এরকম একজন নিরপরাধ মানুষকে হত্যা করাটা কেমন হয়েছে। এই শফি হত্যা মামলা থেকে আলমগীর ফরিদ কোর্ট থেকে জামিন নিয়ে আসার সময় একটা ছেলেকে হত্যা করার পর কিভাবে তুমি মানুষকে মদ খাওয়াইয়া মাতাল লোক দিয়ে তুমি মিছিল করো। আপনাদের অনেক শুকর গুজার করি, এত রাত অবধি আপনারা বসে আছেন। আমি আজকে আপনাদের বড় মহেশখালীর মানুষদেরকে আমি একটা বিচার দিয়ে যাব। আমি জীবনে কাউকে কোনোদিন বিচার দিই না, এটা আমি অভ্যস্ত নই। আমার ছোট ভাই শফিউল আলম শফি 1996 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে জনসভা দিলেন, আমরা মহেশখালী থেকে গেলাম। আমরা নতুন ব্রিজের এখানে গাড়ি থেকে নেমে, কোনো গাড়ি চলছে না, আমরা একটা মিছিল নিয়ে, ছোট একটা মিছিল নিয়ে আমরা এই নতুন ব্রিজ থেকে হাঁটতে হাঁটতে রেলওয়ে স্টেশন পার হয়ে আমরা পলো গ্রাউন্ড মাঠ পর্যন্ত পৌঁছলাম। আমরা যখন হাঁটতেছিলাম তখন আমার ছোট ভাই শফি, অল্প বয়স, তার তখন আমার পাশে হাঁটতেছিল এবং কতক্ষণ পরে পরে জিজ্ঞেস করতেছিল, বদা নতুন গরম লাগেনি? আচ্ছা, আমি আপনাদেরকে এই প্রশ্নটাই শুধু করি, এই বড় মহেশখালী মধ্যতলি সারাতুল বাইনাদোয়ান পর্যন্ত টোটাল বড় মহেশখালীতে এমন কোন মানুষ আছে যে মানুষটাকে শফি কষ্ট দিয়েছে? এমন কোন মা বোন আছে যে মা বোনটাকে শফি অসম্মান করেছে? এমন কোন বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল বড় মহেশখালীতে শক্তিশালী, যে কোনো রাজনৈতিক দল হোক, পক্ষের বিপক্ষের কোন রাজনৈতিক দলের নেতা কর্মী আছে যাকে শফি অসম্মান করেছে? এই লোকটাকে, এই ছেলেটাকে এমন নির্দয় ভাবে, নির্মম ভাবে কেন হত্যা করা হলো? কেন মেরে ফেলা হলো? আমাদের রাজনীতি কি মারা যাওয়ার জন্য? আমাদের রাজনীতি কি খুন হওয়ার জন্য? আমি বড় মহেশখালীর মানুষকে একটা প্রশ্ন করি, মানুষ রাজনীতি করে সম্মানের জন্য, চিংড়ির প্রজেক্ট দখল করে টাকার জন্য, সেখানে স্বার্থের কারণে মানুষ খুন হয়। রাজনীতিতে মানুষ কেন খুন হবে? রাজনীতি একটা সম্মানের জায়গা। আমি আমার প্রতিপক্ষকে সম্মান করব, সম্মানের সাথে বিরোধিতা করব। একটা মানুষ কতটা হাইওয়ান, কতটা জানোয়ার সম হলে তার নিজের বাড়ির গেইটে একটা ছেলেকে এইভাবে পিটিয়ে হত্যা করবে? আমি বড় মহেশখালীর মানুষকে বিচার দিয়ে গেলাম, সমস্ত বড় মহেশখালী ইউনিয়নের মানুষকে। আজকে 32 বছরের রাজনৈতিক জীবনে এই বড় মহেশখালীর কোন রাজনৈতিক নেতা, কোন শ্রমিক, কোন পেশাজীবী, কোন এই বড় মহেশখালীর কোন নাগরিক আমাদের কাছে অসম্মানিত হয়েছে এরকম কোন রেকর্ড নেই। আমি রাজনীতি করি, কেউ আমার পক্ষে থাকবে, কেউ আমার বিপক্ষে থাকবে, এটাই স্বাভাবিক। আপনাদের ঘরে
একটা বাপের 4-5টা ছেলে থাকলে ওইখানেও 2টা ছেলে এক পক্ষে থাকে, 3টা আরেক পক্ষে থাকে, 2টা মায়ের পক্ষে থাকে, আর একটা বোনের পক্ষে থাকে। এটা হয়ে থাকে। এটার অর্থ কি তাকে মেরে ফেলতে হবে? আমি বড় মহেশখালীর মানুষকে বলি, আমার এই ছোট ভাই সবসময় আমার সাথে ছিল। আমার জীবনে আমি অনেক কষ্টের কথা ভুলে গিয়েছি, আমি অনেক দুঃখের কথা ভুলে গিয়েছি, আমি অনেক না পাওয়ার কথা আমার ব্যথা বেদনার মাঝে হারিয়ে ফেলেছি। কিন্তু এই শফির চেহারাটা আমি বলতে পারি না। এটা অসহনীয়। একজন রাজনৈতিক নেতার কাছে একজন মানুষ যদি নিরাপদ না থাকে, তাহলে আর কি পাওয়ার আছে তার কাছে? একজন মানুষ যদি একজন রাজনৈতিক নেতার কাছে নিরাপদ না থাকে, তার কাছে আর কি চাওয়ার আছে? আর কি বা পাওয়ার আছে? তার রাজনীতি করার অধিকার কোথায়? আমি আপনাদেরকে এই বিচারটা আমি দিব। এত ভালো ছেলে, বড় মহেশখালীর কোন মা গর্বে ধরেছিল। আমি অবাক হই। আমরা তো মহেশখালীতেই বড় হয়েছি, আমরা অনেক খারাপ কিছু দেখেই বড় হয়েছি, আমরা শুনে বড় হয়েছি, অনেক খারাপ কিছু দেখেছি, আমরা অনেক লাশ টেনেছি, অনেক লোক নিহত হয়েছে। এক সময় ছিল যখন প্রতিনিয়ত মানুষ গোলাগুলি হতো, মানুষ হামলার শিকার হতো, অনেক লোকজন মারা যাইতে দেখেছি। কিন্তু আমাদের মধ্যেও অনেকেই অনেক রকম অনেকভাবে অনেক কিছুর সাথে জড়িত থাকতে আমরা দেখেছি। এই ছেলেটা শফি কখনো কোনোদিন কোনো মানুষের সাথে দুর্ব্যবহার, একটু উচ্চ বাচ্চের কথা বলা আমি কখনো শুনি না। যার কারণে আমি এটা বড় মহেশখালী বলেই বলছি, এটা স্বার্থের ব্যাপার। একজন মানুষ যদি আমার বিরুদ্ধে রাজনীতিতে আমার বিরুদ্ধে থাকে, তার সন্তান যদি আমি কর্তৃক আহত হয়, তার সন্তান কর্তৃক যদি আমি কর্তৃক অপমানিত হয়, তাহলে আমি মনে করি মানুষের সামনে রাজনীতি করার আমার কোনো অধিকার থাকে না। আমার প্রত্যেক মানুষ আমার কাছে সম্মানিত। আপনাদের যে সন্তান সেটা আমার সন্তান, আপনাদের মেয়ে আমার মেয়ে। আমার কাছে যদি মহেশখালীর কোনো সন্তান, কোনো পিতার সন্তান, কোনো মায়ের সন্তান, কারো কোনো ভাইয়ের বোন, কোনো বোনের ভাই আমার কাছে যদি অসম্মানিত হয়, তাহলে আমি মনে করি মহেশখালীর মাটিতে দাঁড়িয়ে মহেশখালীর মানুষের সামনে আমার বক্তৃতা দেওয়ার কোনো অধিকার নেই। কিন্তু প্রিয় নেতৃবৃন্দ, এই ছেলেটার যদি কোনো দোষ থাকতো, মানুষের সাথে ঝগড়া করত, লেনদেনে খারাপ করত, মানুষের সাথে উগ্র ব্যবহার করত, খারাপ আচরণ করত, তাহলে আমি মনে করতাম যে কেউ না কেউ কষ্ট পেয়েছে। কোনো অপরাধ ছাড়া আল্লাহ তাআলা পাক একজন মানুষের মৃত্যুতে একজন মানুষকে যে সমস্ত গুণাবলীর জন্য শহীদ ঘোষণা করেছেন, সমস্ত গুণাবলী শফির মধ্যে ছিল। নিরপরাধ, একদম নিরপরাধ। রাত্রে সে 5 তারিখ স্বৈরাচারের পতনের পর সারা দিন সে 2টার পর থেকে গোরখঘাটা বাজার চৌরাস্তার মোড়ে স্লোগান দিয়েছে সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে। সারাদিন আমাকে একজনে বলতেছে, আমি একটু স্লোগান দেওয়ার জন্য মাইকটা নেব চিন্তা করতেছিলাম, শফি ছাড়তেছেই না। রাত 11টার সময় সে ঘরে চলে আসার পথে এমন কি দোষ ছিল তার যে তাকে মেরে ফেলতে হবে? এটা কেন হয়েছে? এই বংশটা মানুষ খুন করতে করতে আজকের দিন পর্যন্ত এসেছে। শাস্তি হয় নাই বলেই আবার মানুষ খুন করার সাহস করেছে। আমি তাদেরকে বলি, জীবনে যদি কখনো সুযোগ হয়, তাহলে এই শফির প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব নেওয়া হবে, পুরো বংশ বরবাদ করে দেওয়া হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমি আবেগের কথাটা বললাম, আমি বরদাস্ত করতে পারি না, আমি কখনো বলিনি, শুধু এটা বড় মহেশখালী বলেই বলেছি। রাজনীতি যারা করবে তাদের কাছে মানুষের সম্মান, মানুষের স্বার্থ, মানুষের ইজ্জত এগুলা নিরাপদ থাকতে হবে। কেউ একজন আমার বিরোধিতা করে,
কোনো অসুবিধা নেই, করতে পারে, করতে পারে। আল্লাহ রসুলের বিরোধিতা করেছে মানুষ, আমি কি জিনিস, করতে পারে। তার একটা ভাই আমার কাছে আসতে পারে, সে আমার কাছে সম্মানিত। একজন মানুষের সাথে বিরোধ আছে বলে তার সাথে দুর্ব্যবহার করে আমিও তো অমানুষ হয়ে গেলাম। আমি সেই সমস্ত মানুষদেরকে অমানুষ থেকে মানুষ হওয়ার আহ্বান জানাই। এই শফি হত্যা মামলা থেকে আলমগীর ফরিদ কোর্ট থেকে জামিন নিয়ে আসার সময় একটা ছেলেকে হত্যা করার পর কিভাবে তুমি মানুষকে মদ খাওয়াইয়া মাতাল লোক দিয়ে তুমি মিছিল করো, মৌলবী দেখাও। ফতোয়া যখন দেওয়া শুরু হবে বংশ নিরাপদ থাকবে না। প্রিয় নেতৃবৃন্দ, যেখানে সেখানে কোরআনের ভুল ব্যাখ্যা দেওয়া, যেখানে সেখানে কোরআন ভুল পড়া, যেখানে সেখানে কোরআন কেবল পড়ে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ তাআলা পাক যে সমস্ত মানুষ কোরআন জানে, ওরা যখন কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনের বিপক্ষে কাজ করে, তখন আল্লাহ যে শাস্তিগুলো তাকে জমিনের উপর দেয়, এগুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে সে কোরআন ভুলে যাবে। আপনাদের নতুন বাজারে কোরআন বল পড়ে নাই, লাইন শাকারতুম বলার পরে আর বলতে পারেন নাই মামু। এটা আল্লাহর গজব। এটাই বলছি আমি কারো বিরুদ্ধে অভিযোগ করতেছি না, এটা আল্লাহর গজব। আল্লাহ তাআলা পাক যখন একজন মানুষকে ধরে, তাহলে আল্লাহ বলছেন, বান্দা তুমি প্রত্যেকদিন মানুষকে ধরো, সে ছুটে যাবে। আমি একবার ধরবো তোমাকে সর্বশেষবারের মতো এবং সবচেয়ে ভালো রকম। যে মানুষ কোরআনের বিপক্ষে, কোরআনকে অবমাননা করে, সে যদি কোরআন জেনে তাকে পড়তে পারে, তাকে জমিনের উপর সর্বপ্রথম যে শাস্তিটা দেওয়া হবে, এটা হচ্ছে সে কোরআন ভুলে যাবে। এটা হচ্ছে আল্লাহর কথা। তো বন্ধুরা আমার, প্রিয় নেতৃবৃন্দ, এদিকার চাপ, এই বিচারটা আমি আপনাদেরকে দিলাম। যদি আমার ভাই শফির একটা দোষও থাকে, কেন একজন মানুষকে, এরকম একজন নিরীহ নিরপরাধ মানুষকে কেন হত্যা করা হবে? কি করেছে সে? হাজার হাজার পাপী জমিনের উপর বীর দর্পে চলাফেরা করে, একটা নিরীহ ছেলে সে মারতে মারতে তাকে মেরে ফেলল। এই বিচারটা আপনারা করবেন এবং আপনারা আপনাদের পরিবারের কাছে দিবেন। তার নিরপরাধ অবস্থার কথা বর্ণনা করে বড় মহেশখালী ইউনিয়নের সমস্ত জনগণ আপনাদের পরিবারের কাছে, আপনাদের মেয়ের কাছে, আপনাদের বোনের কাছে এই বিচারটা দিয়ে বলবেন যে এরকম একজন নিরপরাধ মানুষকে হত্যা করাটা কেমন হয়েছে। তারা যে রায় দেবে, আমরা সে রায়কে আমরা মেনে নেব। প্রিয় নেতৃবৃন্দ, আমি খুব কষ্ট পেয়েছি। তুমি জামিন হয়েছ, প্রত্যেক মানুষই মামলা থেকে জামিন হচ্ছে, আমরা সবাই মামলা থেকে জামিন হয়েছি। একটা ছেলেকে হত্যার পর সেই হত্যা মামলা থেকে জামিন হয়েছে বলে তুমি মাথাল লোক দিয়ে রাস্তায় মিছিল করো। একটা মানুষ কতটা নিকৃষ্ট মানসিকতার হলে, একটা মানুষের মন কতটা নিকৃষ্ট হলে একটু বুকে ব্যথা লাগলো না? আল্লামা ইকবালের একটা শের বলি, তারা রাহবার নে লুটা কাফেলা, আই ফানা রাহজান কবি সদমা হুয়া। যাত্রী দলটিকে, জনগোষ্ঠীটিকে, ইস্তরা রাহবার নে লুটা কাফেলা, জনগণকে, জনগোষ্ঠীটিকে তাদের নেতারাই এমন নির্দয়ভাবে লুণ্ঠন করিয়া লইল, আইফানা রাহজান কবি সদমা হুয়া। পেশাদার চোর ডাকাত বুকে ব্যথা অনুভব করে। তারা ডাকাতি করে নাই বড় মহেশখালীতে, এমন কোন জায়গা আছে? এদেরকে আমরা নেতা বানাই, এই দেশ কিভাবে শুদ্ধ হবে? নেতার কিছু গুণাবলী থাকতে হয়। নেতা কখনো জনগণের পকেটের দিকে তাকায় না, নেতা কখনো জনগণের সম্পত্তির উপর জুলুম করে না, নেতা কখনো কোনো জনগণের, তার স্ত্রী পুত্র পরিজনকে অসম্মান করে না। এরকম নেতার কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। সারা জীবন
মানুষকে লুটপাট করতে 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 ওরাই এখন নেতা। কে বানিয়েছে? আমি আপনি বানিয়েছি। এই জন্য এইরকম খুন যাতে আর না হয়, এইরকম নিরপরাধ নিষ্পাপ মানুষ যাতে অকালে আর ঝরে পড়তে না হয়, এই জন্য আপনারা এই হত্যাকাণ্ডের আমৃত্যু প্রতিবাদ করবেন। আপনাদেরও সন্তান হবে, আপনাদের সন্তানেরাও পড়ালেখা করবে, আপনাদের সন্তানেরাও এই দেশে ভোট নির্বাচন করবে, আপনাদের সন্তানরাও রাজনীতি করবে, আপনাদের সন্তানরাও এই দেশে চাকরি বাকরি করবে। তাদের নিরাপত্তা কে দিবে? তাদের নিরাপত্তার জন্য আমাদেরকে কি করতে হবে? এরকম অনিরাপদ মানুষ এগুলাকে সরিয়ে ফেলতে হবে, ঠিক কিনা? যদি তাই হয়, এই বিচারটা আপনারা করবেন। যারা বিচার করতে পারবেন না তারা অন্তরের মধ্যে লালন করবেন। ইনশাআল্লাহ আল্লাহর কাছে আবেদন জানাই, জীবনে এমন একটা দিন আসবে যেদিন সমস্ত জুলুমের বিচার হবে, সমস্ত নির্যাতনের বিচার হবে, সমস্ত অত্যাচারের বিচার হবে। সেই দিনের জন্য ইনশাআল্লাহ আমরা অপেক্ষা করব আল্লাহর ওয়াস্তে। প্রিয় নেতৃবৃন্দ, অনেক রাত হয়ে গেছে। আপনাদের ধৈর্য চ্যুতির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনিচ্ছাকৃতভাবে বললাম, শুধু বড় মহেশখালী বলেই। আপনাদের সাথে অনেকদিন কথা হয় না। আগামী 5 তারিখ সবাই ইনশাল্লাহ আসবেন, মেহমান হয়ে আসবেন। হ্যাঁ, আমরা আছি। যখনই কোনো বিষয় দরকার হবে আমাদেরকে বলবেন, আমাদের নেতৃবৃন্দদের বলবেন, সবাই আপনাদেরকে সাথে সাথে এটার ব্যবস্থা দেবে ইনশাল্লাহ। 5 তারিখ আপনারা শুধু আসবেন না, আপনারা আশপাশে আপনাদের দোস্ত বন্ধু ভাই বেড়াদার যারা আছে সকলকে নিয়ে আপনাদের এলাকার মানটা রাখবেন। বড় মহেশখালী বড়ই থাকবেন। হ্যাঁ, আমরা আপনাদের ছোট থাকবো, অসুবিধা নেই। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। অত্র এলাকায় যারা মুরব্বীরা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা পাক যাতে সবাইকে শিফা দান করেন। যারা অতীতে মৃত্যুবরণ করেছেন, মহান আল্লাহ যাতে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং আমাদের মধ্যে যারা আমরা সুস্থ আছি, হে আল্লাহ আমাদেরকে সুস্থ হায়াত দান করুন এবং সকলকে মকবুল এবং দীর্ঘ হায়াত দান করুন। এবং আমরা সকলকে যাতে একে অপরের সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক রক্ষা করে আমরা যাতে চলতে পারি, হে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং আজকে আবারও 5 তারিখ আপনাদের সাথে রাজপথে দেখা হবে ইনশাআল্লাহ। কালকে থেকে সকাল থেকে আপনারা প্রত্যেকেই যার যার আত্মীয় স্বজন ভাই বন্ধু সাধারণ মেহনতি মানুষ, এই ভোট নির্বাচন যাতে হয়, দেশে একটা ভোট না করার একটা পায়তারা চলছে, এই পায়তারা যাতে বাস্তবায়ন না হয়, এই জন্য আমরা সকলেই মিলে 5 তারিখ ইনশাআল্লাহ রাজপথে জানান দেব। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আছি, দেশনায়ক তারেক রহমানের সাথে আছি এবং আমাদের ঐতিহ্যের সর্বশ্রেষ্ঠ সন্তান, কক্সবাজার জননীর শ্রেষ্ঠ সন্তান, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় জাতীয় স্থায়ী কমিটির মাননীয় সদস্য, আপনাদের প্রিয় সন্তান জননেতা জনাব সালাউদ্দিন আহমেদকে আমরা যাতে মুখ বড় করে বলতে পারি যে বদ্দা এটা আপনার এলাকার মিছিল, এই জন্য আপনারা সকলেই সহযোগিতা করবেন। আমার কথায় যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী এবং দল কেউ যদি আহত হয়ে থাকেন, আমি আমার অস্তিত্বের সকল বিনয় দিয়ে আপনার কাছে দুঃখ প্রকাশ করি এবং আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করবেন। এবং ভবিষ্যতে আমরাও একে অপরকে ক্ষমা করে দেব ইনশাআল্লাহ। রাজপথে যদি আবার দেখা হয়, আরও কথা হবে, আমরাও দোয়া করব, আপনারাও দোয়া করবেন। আমাদের 5 তারিখের এই মিছিল যাতে পুরা বাংলাদেশে একটা আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়, এটার জন্য আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং যারা তারেক রহমান সাহেবকে আপনারা আন্তরিক সহযোগিতা সাহায্য করবেন। মহেশখালী উপজেলা বিএনপিকে আপনারা আন্তরিক সাহায্য সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে ক্ষমা চেয়ে সকলের দীর্ঘায়ু কামনা করে আমি শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।